আল্লাহ হাসনাত আব্দুল্লাহকে সংসদে তুমি নিও। আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে ভোট দিয়ে হইলো হাসনাত আব্দুল্লাহকে তুমি নিও। আল্লাহ এই সমস্ত সাহসী যুবক আমাদের বড় দরকার, বড় দরকার, ঠিক না? ওই রাজমিস্ত্রির পোলায় কেমনি আবার সংসদে যাইতে চায়? রাজমিস্ত্রির পোলা কি আমার লেভেলের? ও আবার এমপি হইতে চায়। দেখেন আজকে তো শুনছেন আপনারা, ওই যে যে এলিট এইভাবে কথা বলছিল, সেই এলিট কিন্তু এখন নির্বাচনই করতে পারতেছে না। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে, বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দেন। আমার জান থাকতে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা, আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাইরা যাব না। দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে, কেউ একটা মামলা করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়, তারা একটা আন্দোলন করে না। রুমিন ফারহানার মতো রাজনীতিবিদরাও পা চাটছে, রুমিন ফারহানার মতো ব্যক্তিরাও পা চেটেছে। রেজাল্ট কি? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিও শুরুতেই যেই সকল ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলে আপনারা কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য জানতে পারবেন। কথা কেন, তাহলে সরাসরি চলে যাব মূল নিউজে, সরাসরি চলে যাব বিশ্লেষকদের ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম তাজা তাজা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে, কেউ একটা মামলা করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়, তারা একটা আন্দোলন করে না। রুমিন ফারহানার মতো রাজনীতিবিদরাও পা চাটছে, রুমিন ফারহানার মতো ব্যক্তিরাও পা চেটেছে। রেজাল্ট কি? আজকে রুমিন ফারহানা নিজে কি বলে দেখেন। যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে দখলবাজি হচ্ছে, যেভাবে বালু নিয়ে বালু মহলের ব্যবসা হচ্ছে, মাটি কাটার ব্যবসা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, ও মাই গড। এখন পা চাটতে গিয়ে বুঝেছে, এবং এখনো রুমিন ফারহানার এই কথাকে আমি বিশ্বাস করি না। কারণ কি জানেন, সে যখন দেখেছে বিএনপি তার পাছায় আর তেল মাখে না, তার পাছা শুকিয়ে গেছে, পাছায় আর তেল নাই, চর্বিও কমতেছে, এখন জনগণের ভোট লাগবে। এখন আপনারা যা পছন্দ করেন রুমিন ফারহানা ওই কথা কওয়ার জন্য এখন এটা বলতেছেন, কারণ রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কখনো সত্য বলে না। রুমিন ফারহানার মতো ব্যক্তিরা সবসময় বাতার যেদিকে ওই দিকেই বাদাম ধরে। তাহলে সত্য কারা বলে, তাদেরকে আমরা বলবো। এখন আরেকটা কথা, তাহলে রুমিন ফারহানার কথা যদি আমি বিশ্বাস না করি, এর অর্থ কি? বিএনপি চাঁদাবাজি করে না? কেমনে চাঁদাবাজি করে না? 2 দিন আগে ঢাকা কলেজে ছাত্র দলের চাঁদাবাজদের কেমনে ধরছে দেখেন। এটাও কান্না না, এটা আমানুল্লাহ আমানের কান্না। এটা কোনো লজ্জার কান্না না, এটা আমানুল্লাহ আমানের কান্না। ভণ্ডামি। তাহলে বাংলাদেশে সত্যি কথা বলতে গেলে তারা তো সবাই গালি দেবেন, একত্র হয়ে গালি দেবেন। হাসা কথা কয় কেন? সত্য কথার ভাত আছে বাংলাদেশে। বেগম জিয়া সত্য কথা বলছে, তাকে মেরে ফেলা হয়েছে। জীবনে বাংলাদেশের হিস্ট্রিতে ছেলেবাদের শিখায় যাবেন, দেশে আপনার সন্তানদেরকে শিখিয়ে যাবেন। বিএনপি হচ্ছে ওই দল, যেই দল তাদের প্রতিষ্ঠাতা হত্যার বিচার চায় না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা মুনাফিকের জন্য দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে, কেউ একটা মামলা করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক রাখা হয়, তারা একটা আন্দোলন করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না। বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের বউকে বর্গা দিবে, সন্তানকে বর্গা দিবে। ক্ষমতা এবং টাকা তাদের চাই। যুবদল এক নেতা তেল নিছে, টাকা দিবে না, একবার এদিক যায় একবার এদিকে যায়। আমরা সিসি ক্যামেরার ফুটেজে যেটুকু দেখতে পাইছি, একটা টাইমে ওই ছেলেটা তার পিছনে পিছনে যাচ্ছে, কোথায়? তার গাড়ির সামনে। 5,000 টাকা তেল নিছে। তো এই তেলের বুঝছেন, যদি ওই লোক না দেয়, না দিয়ে যদি চইলা যায়, এই ছেলের পকেট টাকা দিতে হবে তো, তাই না? হিসাবের টাকা তো।
যার জন্য পিছে পিছে গেছে। ওই লোক গাড়িতে বসে গাড়ি টান দিছে। আমার মনে হয় যতটুকু হাতটা চাপা পড়ছে, হয়তোবা ওই যে শীতের দিনে কোনো লুজ কাপড় পরা ছিল ওইটা চাপা পড়ে গেছে, গাড়ি টান দিছে, পিছে পিছে দৌড়াইতেছে, পারে নাই, ওইটা বাড়ি খায়া ওই মুহূর্তেই পৃথিবী থেকে বিদায়। হাসপাতালে নিয়ে গেছে, বলছে নাই। ওই বাবা কাঁদতেছে। কি দোষ আছিল ওই মানুষটার, কি দোষ? এই নেতা 5,000 টাকা লোভ সামলাইতে পারে না। এই যদি ক্ষমতা আসে পুরো পেট্রোল পাম্পই তো নিয়ে যাইব গা। কেউ রুখতে পারবেন না? পারবেন না। আরো শুনবেন আমল নামা। আর কি বলুন ভাই, বইটা লাভ নাই। আপনারা দিচ্ছেন নমিনেশন, এখন কে স্বতন্ত্র হবে, কে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে তাদের ব্যাপার। কিন্তু দেখেন আপনারা নিজেরা আরো একজন আজকের এই ঘটনা, এই ময়মনসিংহ, কেন, কি কারণে আমি দেখাবো আপনাদের প্রমাণ। আচ্ছা, টাইম নষ্ট করে লাভ নেই, এগুলো সবাই দেখতেছেন। কষ্ট লাগে কি জানেন? সামনে নির্বাচন, এইসব দেখে কি মনে হয় নির্বাচন হবে? না, অসম্ভব। কারণ কি জানেন? আজকের দিনে এই যে আদালত পাড়ায় আব্দুল আউয়াল পিন্টু সাহেব কি বলছে, আচ্ছা ওইটা দেখাই আপনাদেরকে। না দেখালে তো বুঝবেন না, কারণ কি জানেন, সবাই সব ভিডিও তো দেখে নাই, তাই না? এই যে দেখেন আমাদের হাসনাত আব্দুল্লাহ, শুনেন কিভাবে এলিটটা কিভাবে মানুষকে ছোট করে। মনে রেখে কি বলতেছে, ব্লাডি সিটিজেন। কে বলতেছে এই কথাগুলা? আব্দুল আউয়াল পিন্টু সাহেবের। আপনারা তো শুনলেন নিজের কানে। আদালতের ভিতরে কিন্তু এই ঘটনা চলতেছে। একজন বলতেছে আরেকজনকে ব্লাডি সিটিজেন। ব্লাডি সিটিজেন মানে কি? ধরেন যে অবহেলিত নাগরিক, গরিব, নিকৃষ্ট, হ্যাঁ, জাত ভেদাভেদ, ধনী বংশ। এখানে কিন্তু আমাদের দেশে একটা বংশ তৈরি হয়েছে। সেটা কি বংশ জানেন? এলিট বংশ। এই এলিট একটা বংশ নতুন জন্ম নিচ্ছে। তো যারা বলে দেখেন না, আরে ওই রাজমিস্ত্রির পোলা কেমনি আবার সংসদে যাইতে চায়, রাজমিস্ত্রির পোলা কি আমার লেভেলের, ও আবার এমপি হইতে চায়। দেখেন আজকে তো শুনছেন আপনারা, ওই যে এলিট এইভাবে কথা বলছিল, সেই এলিট কিন্তু এখন নির্বাচনই করতে পারতেছে না। কারণ উনি এই যে নির্বাচনে ঋণ খেলাপি, এটাই প্রথম না। 2001 থেকেই উনি এই ধরনের নাটক করে আসতেছিল। যখনই নির্বাচন আসে তখনই করে কি জানেন, আদালত থেকে একটা কাগজপত্র বাইর কইরা, কিছু একটা বাইর কইরা বলে যে না উনি হোয়াইট, উনি একদম গ্রিন, ওইভাবে উনি নির্বাচনে ইন হয়ে যায়। কখনই কিন্তু ওই আগের ঋণ আর শোধ করে না। উনি ঋণ খেলাপি বহুদিন যাবত। এই যে দেখেন যারা এলিট বংশ, নিজেকে এলিট মনে করে, আর মনে করে এই রাজমিস্ত্রি পোলারা, এই গরিব পোলারা যাকে ঘরের চাল নাই, টিন নাই, তারা সংসদে যাবে। আরে ভাই ব্রাদার, আপনারা তো জানেন সবাই, আমাদের হাসনাত আব্দুল্লাহকে ডাকছিল ইংল্যান্ড থেকে কেন ডাকছিল? লেকচার দেওয়ার জন্য। এই মাসের 3 তারিখে যাইতে পারে নাই ভাই, এই যে পাসপোর্টের ঝামেলা ভাই, ভিসার ঝামেলার জন্য যাইতে পারে নাই। তার যাওয়ার ইচ্ছা ছিল, ওইখানে যা লেকচার দেওয়ার জন্য ওনাকে ডাকে। ওই রাজমিস্ত্রির পোলারে আজকে দেখেন উপরওয়ালা এমন ভাবে পরিকল্পনা করে দিতেছে, হয়তো এই রাজমিস্ত্রির পোলা প্রথম, মানে যে 300 এমপি হবে না, ওই 300 এমপির মধ্যে প্রথমকে বিজয় ছিনে আনলো ওই রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ। এটা মাথায় রাখেন, হাসনাত আব্দুল্লাহ ওই 300-র মধ্যে প্রথম বিজয় ছিনে আনবে। তার মানে প্রথম উইকেট পড়ে গেল আপনাদের। যা তা উইকেট না, কিন্তু 3বার 4বার সংসদে যাওয়া উইকেট। এটা মাথায় রাখেন। কেন এমন হইতাছে সেটার দিকে নজর দেন। আপনারা ওই যে জরিপ এগুলোর দিকে নজর দিয়েন না, নজর দেন ওই যে প্রথম দেখাইলাম যে কান্না করতেছে না, তাকে ঘরে আইনা জিজ্ঞাসা করেন যে বাপ তোর কষ্টটা কি, তোর ভিতর থেকে কেন হাহাকার, তুই তো আমারই দল, যারা মারছে তারাও তো আমার দল, ঘটনা কি, সেই দিকে নজর দেন। ওইটার উপরে গবেষণা করেন। হ্যাঁ, ওইটার উপরে গবেষণা করতে হবে। 5,000 টাকার জন্য, মাত্র 5,000 টাকা তেল চুরি করার জন্য একটা জীবন নিয়ে চলে গেল, সেটা ভাবতে হবে, সেখানে নজর দিতে হবে। ওই যে বাপ এখন বুক থাপড়ায় কাঁদতেছে, হ্যাঁ বুক থাপড়ায় কাঁদতেছে না, সে বাপের কাছে যাইতে হবে। যদি যাইতে না পারেন সিকিউরিটির প্রবলেমে, তাকে ডাইকা নিয়ে আসেন। ওই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ডাইকা লাভ নাই, আপনার লোকদের নিয়ে বসেন। কারণ কি জানেন, 200 পার হয়ে গেছে তো অনেক আগে। আপনি আসার পরও যদি এভাবে উপরে যাইতে থাকে, আপনি মুখ দেখাবেন কি করে? আপনি আসার পর তো পরিবর্তন আশা করছিলাম আমরা কার কাছে আশ্রয় চাইবো? হ্যাঁ, আমরা আশ্রয় চাইতে পারি আমাদের আর্মির প্রধান, যে সেনা প্রধান ওয়াকার সাহেব, জনাব ওয়াকার সাহেব। আপনি অনেক দিন চুপচাপ, কোনো কথা বলেন না, সবই তো দেখতে পাচ্ছেন। আমাদের মনের কথা কি বুঝতে পারছেন না আমরা কি চাইতেছি? অবশ্য আমরা যা চাই তা আপনি দিতে পারবেন না। কারণ এই যে কয়েকদিন আগে একজনকে ভাই পিস্তল সহকারে ধরছিল, ধরার পর জিজ্ঞাসাবাদ করতে গিয়া উনি রাতের 12টার সময় পৃথিবী থেকে বিদায় নিছে। এই নিয়া বড় বড় দল থেকে ভাই ভীষণ ভাবে অভিযোগ, এইটা কি করলো। সঙ্গে সঙ্গে ওই আর্মি ভাইদেরকে আবার ব্যারাকে ফিরত নিয়ে আসলো। কারণ কি জানেন, ভীষণ ভাবে প্রতিবাদ। তো কিন্তু প্রতিবাদ হওয়া উচিত। এই যে প্রথম যাকে দেখাইলাম যে ভাইটা কাঁদতেছে, এখানে প্রতিবাদ করেন। ওই যে 200 পরিবার, 200 মা বোন তো তার সন্তান হারাইছে, সে যেরকমই হোক না কেন, ভালো হোক মন্দ হোক,
ওই মা বাবা গুলো তো তাদের সন্তান হারাইছে, সেদিকে নজর দিতে হবে। গত 15-16 মাস কোনো অ্যাঙ্গেলে ভাই দেশের কোনো রকম আইন কানুনের কোনো কিছু উন্নতি দেখি না। বলি না ভাই, কেন বলি না জানেন? নেগেটিভ কথা বলতে চাই না। নেগেটিভ কথা বললে হয় কি জানেন, মানুষের ভিতরে মানে নেগেটিভ ওই চিন্তা ভাবনা চলে আসে, তখন মানুষ অস্থির হয়ে যায়, যার জন্য বলতে চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হইলাম। আপনারা যে ধরনের রাজনীতি করতেছেন, যে এলিট এলিট ভাব দেখাইতেছেন, ওগুলো সব বাদ দেন। বাদ দিয়া দেশটা কেন গত 15 মাসও সত্যটাকে সামনে নিয়ে আসেন, সত্যটাকে স্বীকার যান। সত্য স্বীকার না যাওয়া পর্যন্ত দেশের শান্তি আসবে না। আর ওই সত্যটা কি জানেন? 24 কে হ্যাঁ বলতেই হবে। আপনারা যারা না বলতে চান, যার জন্য এই অস্থিরতা, কোন মুখে না বলেন, কেন না বলবেন, কোন যুক্তিতে না বলবেন, না বলার তো কোনো অধিকারই নাই। নাই যদি বলবেন, তাহলে কি আর এখানে আসতে পারতেন? যদি না পক্ষে থাকতেন, আপনাদের তো হ্যাঁ পক্ষে থাকার কথা। হ্যাঁ পক্ষে ছিলেন বলেই তো ভাই আপনারা আজকে আসতে পারছেন। এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বলেই তো ভাই আজকে আপনারা আসতে পারছেন। জুলাই গণ অভ্যুত্থানের কে কোথায় আছে হয়তো আমরা খুঁজে পাবো না, কিন্তু তাদের মাঝখান থেকে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, নাম দেওয়া হয়েছে এনসিপি। আল্লাহ একবার চিন্তা করেন, এনসিপি নামে যদি একটি দল তৈরি না হইতো, তাহলে জুলাই গণ অভ্যুত্থানে সবাই হারিয়ে যেত। তো ভাই আপনাদের পরিচয় এই দলটাই বহন করে, এনসিপি, যাদেরকে নিয়ে ভাই সবাই টেনিস বলের মতো খেলছিল। তারপরে দেখেন সঠিক জায়গায় চলে গেছে, সঠিক রাজনীতির দিকে চলে গেছে। এখন আপনারা সবাই এসে আলোচনা করতেছেন, চরমারায় পীর সাহেব চলে গেছে, চরমারায় পীর সাহেব চলে গেছে, দল ভেঙে গেছে, 11 দল ভেঙে গেছে। আবার চরমারায় পীর সাহেব বলতেছে, আমি ভাই প্রথম তৈরি করছিলাম এই প্ল্যাটফর্ম, সমঝোতার প্ল্যাটফর্ম আমার হাতে তৈরি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, উনি যে চলে গেল, 10 দলের একটা দলও তো ওনার সঙ্গে গেল না। ওনার হাতে তৈরি হইলে ওনার সঙ্গে কাউকে নিতে পারলো না কেন? তার মানে কি জানেন, উনি 10 দলকে বাইর করে দিছে। হ্যাঁ, এই কোনো 10 দল বাইর হও, আমি একাই। এটাই বুঝায় না আমার দৃষ্টিতে, জানেন, বুঝছেন, এগুলো কোনো ব্যাপারই না ভাই। ব্রাদার, একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বলেই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাছি। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বলেই কিন্তু আজকে নির্বাচন হইতে যাইতেছে। নাই এই নির্বাচন হওয়ার কথা 29 সালে, আর এই নির্বাচন 29 সালে হইলে যে আপনারা পাইতেন বা নির্বাচন করতে পারতেন এমন কোনো ব্যাপার 16 বছরে দেখেন নাই কি অবস্থা? কোন রকমই রাস্তায় কেউ দাঁড়াইতে পারেন নাই। এখন সবাই বীর, কিন্তু এই বীর হইতে পারছেন কাদের জন্য? এই হইতে পারছেন নাহিদ ইসলামদের জন্য। এই জুলাই গণ অভ্যুত্থানের যারা রক্ত দিছে তাদের জন্য, যারা পঙ্গু হয়েছে তাদের জন্য। আর তাদের সবাই যে পরিচয়, সে পরিচয়ের নাম কি? এনসিপি নামে একটা দল। আর সেই দলটার জন্য এই দলের অনেকে অবহেলা করে অনেক রকম তুচ্ছ তাচ্ছিল্য কথা বলছেন। ফকিরের পোলা, বংশের কোনো পরিচয় নাই, মানে আপনারা এলিট বংশ। আজকে ওই একই কথা শুনলাম, ব্লাডি সিটিজেন, ব্লাডি সিটিজেন, মানে অবহেলিত, একদম ঘৃণিত নাগরিক। আর ওই ঘৃণিত নাগরিকের কাছেই তো ভোট চাইতে হবে। ওরা ভোট না দিলে কেমনে ওই স্বর্ণের চেয়ারে বসবেন? বসতেই তো পারবেন না। কিন্তু স্বর্ণের চেয়ারের দিকে যাওয়ার জন্য তো ভাই নির্বাচন লাগবে। নির্বাচন হইব, এরকম কাণ্ড কারখানা ঘটলে নিশ্চয়ই নির্বাচন হইতে পারে না। গত 15-16 মাস ভাই এই নির্বাচন 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 নিয়ে এত পাগল হয়ে গেছি আমরা, কিন্তু নির্বাচনটা কেমনে করবেন সেটা কিন্তু চিন্তা করি নাই। উনি আসার পর আজও যদি এরকম ঘটনা ঘটে, এই যে আমলনামা বললাম, এগুলো তো ভাই 30 ঘন্টা 40 ঘন্টার আমলনামা। এই আমলনামার মধ্যে কি পাইলেন? এরকম প্রতিটি দিনেরই একটা আমলনামা, যার জন্য এই সরকার ভাই কোনো রকমই সাকসেসফুল হয় নাই কোনো দিক থেকে। মানে আইন কানুনের ব্যাপারে খেয়াল করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন ভাই, বিশ্বাস করেন। আমার গতকালকে ভাই এক পুলিশ ভাইয়ের সাথে আলাপ হয়েছে মাঝরাইতে অনেকক্ষণ, ওনার নাম বলবো না। উনি কিন্তু আমাকে বলতেছে 95 বড় দলের, হ্যাঁ ভাই, থানা প্রশাসন জায়গা, বিভিন্ন জায়গায় যা দেখেন হট্টগোল টট্টগোল, 95 বড় দলের। উনি নিজে বলতেছে, জানেন আপনারা, যখন 5ই আগস্ট আসছিল, যে থানা আক্রমণ হয়েছিল, এটা ভাঙ্গা চিরা ভাঙা ছিল, পোড়ায় ফেলাইছিল, ওর পরের দিনই কারা যোগাযোগ করছিল? এই জামাতে ইসলাম। ওই ভাই বলতেছে, পুলিশ ভাই বলতেছে, নাম বলবো না, যে জামাতে ইসলাম আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এবং উনি যে থানা, ওই থানায় 2টা এসি দিছে, 2টা কম্পিউটার দিছে, চেয়ার দিছে, টেবিল দিছে, সবকিছু পরিষ্কার করে দিছে, এবং ভলেন্টিয়ার দিয়ে থানা পাহারা দিছে। আমি বললাম কি শুধু আপনার ওই থানা? এখন সারা বাংলাদেশে যেখানে যেখানে অঘটন করছে প্রত্যেকটা থানায় এই জামাতে ইসলাম তাদের নিজেদের ভলেন্টিয়ার দিয়া থানার এসি থেকে, রং করা থেকে, কম্পিউটার দেওয়া থেকে সবকিছু তারা মেনটেন করছে। কিন্তু তারপরে আজ পর্যন্ত একদিনও উনি দেখে নাই ওনার থানায় কোনো জামাতে ইসলামের লোক আইসা তদবির করতে, বা কোনো শিবিরের লোক আইসা তদবির করতে। এগুলো চরম সত্যি কথা ভাই। একটা কথা বলে বিদায় নেবো, পরিবর্তন কারা চায়? হ্যাঁ ভোট কারা চায় জানেন? এই দেশের গরিব মানুষ চায় হ্যাঁ ভোট, গরিব মানুষ চায় পরিবর্তন। আর কারা চায়? নতুনরা, তরুণরা। এই তরুণরা চায় ভাই হ্যাঁ ভোট, তরুণরা পরিবর্তন চায়। আর কারা চায়? শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজ চায় পরিবর্তন, নতুন নতুন বাংলাদেশ। আর যারা ব্যবসায়ী, ওই যে ব্যবসায়ী যারা কবিতা পড়ে, তারা চায় অন্যরকম কিছু। তারাই বলে না ভোট, না ভোট, না ভোট, মানে আবার সেই গোলাম হওয়া। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।